আসসালামু আলাইকুম প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের শুভেচ্ছা। আজ আমরা নবম দশম শ্রেণীর জীববিজ্ঞান বইয়ের ষষ্ঠ অধ্যায় থেকে কয়েকটি সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করব। এর আগে আমরা ষষ্ঠ অধ্যায় কয়েকটা ভাগে ভাগ করে লেকচার দিয়েছি। আমরা প্রথম যে সৃজনশীল আমাদের সামনে আছে সেটি তোমাদের সাথে আমি শেয়ার করি। প্রশ্নটি হলো, সোমা তার চাচার নার্সারি থেকে একটি পেয়ারা গাছের চারা পলিব্যাগে মুড়িয়ে বাসায় নিয়ে আসলো। কিছুক্ষণ পর সে খেয়াল করলো পলিব্যাগের গায়ে বিন্দু বিন্দু পানির কণা লেগে আছে। কৌতূহলবশত সে এই বিষয়টি তার বাবাকে জিজ্ঞেস করলে তার বাবা বললেন এটি প্রস্বেদন নামক একটি জৈবিক প্রক্রিয়া। এটা হচ্ছে আমাদের উদ্দীপক এবং এই উদ্দীপকের আলোকে এখানে কিছু গুচ্ছ প্রশ্ন আছে। প্রথম প্রশ্ন হলো, জীবদেহের ভৌত ভিত্তি কি? খ নম্বর প্রশ্ন, অভিস্রবণ প্রক্রিয়া সংঘটিত হওয়ার শর্তগুলো কি কি? 3 নম্বর প্রশ্ন, সোমার দেখা প্রক্রিয়াটি কিভাবে প্রভাবিত হয় ব্যাখ্যা করো। এবং শেষে আছে সোমার দেখা প্রক্রিয়াটির গুরুত্ব বিশ্লেষণ করো। আমরা 4টি প্রশ্ন ক্রমান্বয়ে আলোচনা করব। প্রথম প্রশ্ন ছিল, জীবদেহের ভৌত ভিত্তি কি? জীবদেহের ভৌত ভিত্তি হচ্ছে প্রোটোপ্লাজম। প্রোটোপ্লাজম আমরা চ্যাপ্টার 2তে পাবো। এখানে আছে কোষের ভিতরে যে অর্ধস্বচ্ছ থকথকে জেলির মতো বস্তু থাকে তাকেই বলা হয় প্রোটোপ্লাজম। কোষঝিল্লি দিয়ে ঘেরা সবকিছুই প্রোটোপ্লাজম, এমনকি কোষঝিল্লি নিজেও প্রোটোপ্লাজমেরই অংশ। কোষঝিল্লি ছাড়াও এখানে আছে সাইটোপ্লাজমীয় অঙ্গাণু এবং নিউক্লিয়াস। সুতরাং প্রোটোপ্লাজম সমান সমান সাইটোপ্লাজমীয় অঙ্গাণু প্লাস নিউক্লিয়াস প্লাস কোষঝিল্লি। একটা কোষের সমস্ত কিছুই প্রোটোপ্লাজম। প্রোটোপ্লাজম ইকুয়াল টু সাইটোপ্লাজমীয় অঙ্গাণু নিউক্লিয়াস প্লাস কোষঝিল্লি। পরের প্রশ্ন ছিল, অভিস্রবণ প্রক্রিয়া সংঘটিত হওয়ার শর্তগুলো লেখো। অভিস্রবণ প্রক্রিয়া সংঘটিত হওয়ার জন্য এখানে 4টি শর্ত আছে। অভিস্রবণের 4টি শর্ত। 4টি শর্তের মধ্যে প্রথম শর্ত হচ্ছে অভিস্রবণ প্রক্রিয়া দুটি ভিন্ন ঘনত্বের দ্রবণের মধ্যে ঘটবে। এখানে দুটি ভিন্ন ঘনত্বের দ্রবণ থাকবে। 2 নাম্বার যে অপশন সেটা হচ্ছে একটি বৈষম্যভেদ্য ঝিল্লি থাকবে। দ্রবণ দুটির মধ্যে একটি বৈষম্যভেদ্য ঝিল্লি থাকবে। 3 নম্বর যে অপশন, দ্রবণ দুটি একই ধরনের দ্রাবক বিশিষ্ট হবে, অর্থাৎ দ্রাবক একই হবে এবং অবশ্যই দ্রাবক হবে পানি। এবং সর্বশেষ 4 নম্বর যে শর্ত, বায়ুমণ্ডলীয় চাপ এবং তাপ একই হবে। এই চারটি শর্ত হচ্ছে অভিস্রবণ প্রক্রিয়া সংঘটিত হওয়ার শর্ত। আমরা পরের প্রশ্নে যাব। সোমার দেখা প্রক্রিয়াটি কিভাবে প্রভাবিত হয় ব্যাখ্যা করো। সোমার দেখা প্রক্রিয়াটি প্রভাবিত হয় 2 ভাবে। তার আগে আমরা বলে নিতে হবে যে সোমার দেখা প্রক্রিয়াটি কি। সোমার দেখা প্রক্রিয়াটি হচ্ছে অভিস্রবণ। সোমার দেখা প্রক্রিয়াটি কি সেটা আমাদের বলতে হবে প্রথমে। সোমার দেখা প্রক্রিয়াটি হচ্ছে প্রস্বেদন। প্রস্বেদনের সংজ্ঞা যদি আমরা বলি তাহলে এভাবে হবে। প্রস্বেদনের সংজ্ঞাটি থেকে আমরা বলবো, উদ্ভিদ প্রধানত মূল দিয়ে তার প্রয়োজনীয় পানি শোষণ করে
শোষিত পানির অতি সামান্য অংশ উদ্ভিদের বিভিন্ন জৈবিক কার্যাবলীর জন্য ব্যয় হয়। অবশিষ্ট পানি উদ্ভিদের বায়বীয় অংশ দিয়ে বাষ্পাকারে বের হয়ে যায়। সাধারণত স্থলজ উদ্ভিদে যে শারীরবৃত্তীয় প্রক্রিয়ায় তার বায়বীয় অঙ্গের মাধ্যমে বাষ্পাকারে পানি বের করে দেয়, সেটাই প্রস্বেদন বা বাষ্পমোচন প্রক্রিয়া। তাহলে প্রস্বেদনের সংজ্ঞা দিতে গেলে আমরা এই পুরো সংজ্ঞাটা দিতে পারি, এটা সবচেয়ে ভালো। এই প্রস্বেদন প্রক্রিয়া সাধারণত দুই ধরনের প্রভাবকের উপর নির্ভরশীল। প্রস্বেদনের ফলে উদ্ভিদটি বাষ্পাকারে অতিরিক্ত পানি মুক্ত করে দেয়, আর এর ফলে সৃষ্ট টানে পানি শোষিত হয়। প্রস্বেদন প্রক্রিয়াটি অনেকগুলো প্রভাবকের উপর নির্ভরশীল। এদের মোটামুটিভাবে দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে বাহ্যিক প্রভাবক এবং 2 নম্বর হচ্ছে অভ্যন্তরীণ প্রভাবক। প্রস্বেদনের প্রভাবক 1 বাহ্যিক প্রভাবক, প্রস্বেদনের প্রভাবক 2 অভ্যন্তরীণ প্রভাবক। আমরা প্রথমে বাহ্যিক প্রভাবক নিয়ে কথা বলবো। যে প্রভাবকগুলো উদ্ভিদ দেহের বাইরের উপাদানগুলোর উপর নির্ভরশীল, সেই প্রভাবকগুলোকে বলা হয় বাহ্যিক প্রভাবক। যেমন তাপমাত্রা, আপেক্ষিক আর্দ্রতা, আলো, বায়ু প্রবাহ, আমরা এই 4টি প্রভাবককে বাহ্যিক প্রভাবক হিসেবে ধরতে পারি। তো প্রথমেই আমরা আসি তাপমাত্রার কথা। তাপমাত্রার তারতম্যের সঙ্গে সঙ্গে প্রস্বেদনের হারও ওঠানামা করে। অধিক তাপ হলে পানি সহজেই বাষ্পে পরিণত হয়ে যায়। এ কারণে প্রস্বেদন প্রক্রিয়া ত্বরান্বিত হয়। তাপমাত্রা বৃদ্ধি পেলে বায়ুমণ্ডলের জলীয় বাষ্প তার ধারণ ক্ষমতাও বৃদ্ধি পায়, ফলে প্রস্বেদনের হার অনেক দ্রুততর হয়। তাপমাত্রা কমে গেলে তাই স্বাভাবিক নিয়মেই প্রস্বেদনের হার কমে যায়। এরপর আরেকটা অপশন, সেটা হচ্ছে আপেক্ষিক আর্দ্রতা। আপেক্ষিক আর্দ্রতা বলতে আমরা যা বুঝি সেটা হলো বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ ও বায়ুর জলীয় বাষ্পের ধারণ ক্ষমতার আনুপাতিক হার। অর্থাৎ বাতাস যে পরিমাণ জলীয় বাষ্প ধারণ করার ক্ষমতা রাখে, এই ক্ষমতাই হচ্ছে আপেক্ষিক আর্দ্রতার মান। কোন একটি এলাকার বায়ুমণ্ডলে অধিক জলীয় বাষ্প থাকা সত্ত্বেও অধিক ধারণ ক্ষমতার জন্য তা শুষ্ক হতে পারে। অর্থাৎ কোন এলাকার আবহাওয়া অনেক বেশি পরিমাণ জলীয় বাষ্প ধারণ ক্ষমতা সম্পন্ন যদি হয়, তবে বাতাসে পর্যাপ্ত জলীয় বাষ্প থাকা সত্ত্বেও সেখানে আর্দ্রতা বা পরিবেশ শুষ্ক হতে পারে। আবার কম জলীয় বাষ্প থাকা সত্ত্বেও যদি তার বায়ুমণ্ডল কম পরিমাণ জলীয় বাষ্প বা পানি ধারণ ক্ষমতা হয়, তবে সেই এলাকা সিক্ত হতে পারে। আপেক্ষিক আর্দ্রতা যদি কম হয়, তাহলে বাতাস অসম্পৃক্ত থাকবে এবং জলীয় বাষ্প গ্রহণ করতে পারে, কিন্তু অধিক হলে বায়ু সম্পৃক্ত হওয়ার ফলে জলীয় বাষ্পের ধারণ ক্ষমতা হারিয়ে ফেলে। ফলে আপেক্ষিক আর্দ্রতা কম হলেও প্রস্বেদনের হার বেড়ে যায় এবং আপেক্ষিক আর্দ্রতা বেশি হলে প্রস্বেদনের হার কমে যায়। এরপরে আমরা আরেকটা ভূমিকা নিয়ে বলতে পারি, সেটা হচ্ছে আলো। আলোর উপস্থিতিতে পত্ররন্ধ্র খুলে যায়, ফলে প্রস্বেদনের হার বৃদ্ধি পায়। কিন্তু অন্ধকারে পত্ররন্ধ্র বন্ধ থাকায় এই প্রক্রিয়া বন্ধ থাকে বা এই প্রক্রিয়া আর চলে না। আলোর তারতম্যের জন্য
পত্ররন্ধ্রের আকারেরও হ্রাস বৃদ্ধি ঘটে, ফলে প্রস্বেদনের হারও ওঠানামা করে। আলো উদ্ভিদের তাপমাত্রা বৃদ্ধির মাধ্যমেও প্রস্বেদন প্রক্রিয়াকে প্রভাবিত করে। অর্থাৎ আলো থাকলে পত্ররন্ধ্র খোলা বা বন্ধ হওয়া নির্ভর করে। পত্ররন্ধ্র খোলা বা বন্ধ হওয়ার অর্থ হল প্রস্বেদন হওয়া, প্রস্বেদন না হওয়া। এর পরের একটা অংশ, সেটা হচ্ছে বায়ু প্রবাহ। বায়ু প্রবাহ প্রস্বেদন প্রক্রিয়ার একটা গুরুত্বপূর্ণ বাহ্যিক প্রভাবক। প্রস্বেদনের ফলে উদ্ভিদের চারদিকের বাতাসগুলো অনেক বেশি সিক্ত হয়ে পড়ে। প্রস্বেদন যখন হয় তখন পাতার আশেপাশের যে এলাকাগুলো থাকবে, এই এলাকাগুলোতে অনেক বেশি জলীয় বাষ্প থাকে এবং ফলে এই গাছের এলাকা বা এর বাতাস অনেক বেশি সিক্ত হয়। ফলে গাছের ভিতর থেকে আরো অতিরিক্ত পানি বাষ্পাকারে বের হওয়া অনেকটা কঠিন হয়ে পড়ে এবং এই প্রস্বেদন প্রক্রিয়া কমতে থাকে। কিন্তু যখন বায়ু প্রবাহ হয় তখন বাতাস গাছের এলাকার সম্পৃক্ত বায়ুগুলোকে বায়ু প্রবাহের মাধ্যমে সরিয়ে দেয় এবং এই জায়গাটা আবার পানি শূন্য হয় বা জলীয় বাষ্প শূন্য হয়ে যায়। ফলে প্রস্বেদনের হার আবার বাড়তে থাকে। বায়ু প্রবাহের ফলে পত্ররন্ধ্রগুলো আন্দোলিত হয় এবং পত্ররন্ধ্রের উপর চাপ সৃষ্টি হয়। ফলে অধিক হারে জলীয় বাষ্প পত্ররন্ধ্রে বের হয়ে যায়। এসব কারণে বায়ু প্রবাহের তারতম্যের কারণেও প্রস্বেদনের তারতম্য ঘটে। বায়ুচাপ বৃদ্ধিতে বাষ্পীয় ভবন হ্রাস পায়, ফলে প্রস্বেদন কমে যায়। আবার বায়ুচাপ কমে গেলে বাষ্পীয় ভবন প্রক্রিয়া বৃদ্ধি পায়, ফলে প্রস্বেদনের হারও বেড়ে যায়। এরপর আমরা অভ্যন্তরীণ প্রভাবক নিয়ে আলোচনা করব। অভ্যন্তরীণ প্রভাবকগুলো হল, অভ্যন্তরীণ প্রভাবক হিসেবে আমরা বলতে পারি 1 নম্বর পত্ররন্ধ্র, 2 নম্বর পত্রের সংখ্যা, 3 নম্বর পত্র ফলকের আয়তন, এবং 4 নম্বর উদ্ভিদের বায়ব অংশের আয়তন। আমরা প্রথমে আসি পত্ররন্ধ্র। পত্ররন্ধ্রের সংখ্যা যত বেশি হবে, পত্রের আয়তন যত বেশি হবে, পত্রের গঠন এবং অবস্থার উপরে এই প্রস্বেদন হারের তারতম্য ঘটে। পত্ররন্ধ্র যত বেশি হবে, রন্ধ্রের রক্ষী কোষ তত বেশি হবে এবং তত বেশি প্রস্বেদন ঘটবে। পত্রের সংখ্যা, পাতার সংখ্যা যত বেশি হবে, আয়তন যত বেশি হবে, গঠন যেমন হবে তার উপর ডিপেন্ড করবে প্রস্বেদন। এবার পত্র ফলকের আয়তন। প্রত্যেকটা পত্রের নির্দিষ্ট আয়তন আছে, কোনো কোনো পত্র ছোট, কোনো কোনো পত্র বড়। পত্র ফলকের আয়তন যত বেশি হবে সেখানে অনেক বেশি পরিমাণ পত্ররন্ধ্র থাকবে এবং ফলে সেখানে বেশি প্রস্বেদন দেখা দিবে। একইভাবে যদি পত্ররন্ধ্রের আয়তন ছোট হয়, ওই পত্রগুলো কম পত্ররন্ধ্র বহন করবে এবং সেক্ষেত্রে প্রস্বেদন কম হবে। আবার উদ্ভিদের বায়ব অংশের আয়তন, উদ্ভিদের বায়বীয় অংশ যত বেশি থাকবে সেখানে পত্র, লেন্টিকল এবং কিউটিকল এদের পরিমাণ বেশি হবে এবং পত্ররন্ধ্রের প্রস্বেদন হারও বাড়বে।
আর যদি বায়ব অংশের পরিমাণ কম হয়, অর্থাৎ যে অংশ মাটির নিচে থাকবে সেটা বায়ব অংশ হবে না, এভাবে বায়ব অংশের আয়তন কম হলে পত্ররন্ধ্রেও কম হবে, কিউটিকল লেন্টিকল কম হবে এবং প্রচ্ছদন কম হবে। এভাবে আমরা প্রচ্ছদনের প্রভাবকগুলো বলতে পারি। এবার আমাদের পরের কোশ্চেন, সেটা হলো এই প্রচ্ছদন প্রক্রিয়া এর ভূমিকা কি। প্রশ্ন ছিল যে সোমার দেখা প্রক্রিয়াটি গুরুত্ব বিশ্লেষণ করো, মানে সোমার দেখা প্রক্রিয়াটি হচ্ছে প্রচ্ছদন। প্রচ্ছদনের অবশ্যই জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক অংশ আমাদের লিখতে হবে। প্রচ্ছদন বলতে কি বুঝি, প্রচ্ছদন কাকে বলে, প্রচ্ছদনের প্রকারভেদ, এগুলো বলতে হবে। এরপরে প্রচ্ছদন কি কি বিষয়ের উপর নির্ভর করে সেগুলো আমরা একটু টাচ দিব, এবং শেষে আমরা আসব এই গুরুত্বপূর্ণ জৈবিক প্রক্রিয়াটির কি কি গুরুত্ব বহন করে সেটা। প্রথম আমরা যে পয়েন্টটা লিখব, অবশ্যই এগুলো মূল অংশটা পয়েন্টে লেখা উচিত। 1 নম্বর যে পয়েন্টটা লিখব সেটা হলো যে পাতায় প্রচ্ছদনের ফলে বাহিকা নালীতে পানির যে টান পড়ে এতে পানি শোষণে সাহায্য করে। তাহলে প্রথম প্রশ্ন হচ্ছে পানি শোষণে সাহায্য করে, পানি শোষণ করে। 2 নম্বর যে পয়েন্টটা বলবো, ম্যাগনেসিয়াম অতি দ্রুত মূল থেকে পাতায় প্রচ্ছদনের টানেই চলে আসে। তাহলে ম্যাগনেসিয়াম পরিবহন করে, ম্যাগনেসিয়াম পরিবহন এই প্রচ্ছদনের টানের কারণেই মাটি থেকে পাতায় পৌঁছে যায়। সালোক সংশ্লেষণের মাধ্যমে শর্করা তৈরি করার জন্য যে পানির প্রয়োজন হয় প্রচ্ছদনের মাধ্যমে পাওয়া যায়। তার মানে 3 নম্বর হচ্ছে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় পানির প্রয়োজন মিটায়, পানির প্রয়োজন মিটায়। সালোক সংশ্লেষণ প্রক্রিয়া যে পানির প্রয়োজন, সে পানি এই প্রচ্ছদনের মাধ্যমেই আসলে পাতায় চলে আসে। 4 নম্বরটা বলতে পারি আমরা যে পাতা সূর্য থেকে শক্তি শোষণ করে, এর মাত্র শতকরা 1 ভাগ বিভিন্ন বিক্রিয়ায় খরচ হয়, আর বাকি অধিকাংশ তাপশক্তি প্রচ্ছদনের মাধ্যমে বের হয়ে যায়, নতুবা গাছ অধিক তাপে মরে যেত। তাহলে প্রচ্ছদন প্রক্রিয়া আরেকটা প্রক্রিয়া হচ্ছে তাপ নির্গমন। প্রকৃতি থেকে গাছ যে পরিমাণ তাপ শোষণ করে তার মাত্র 1% তাপ গাছ তার সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় খাবার তৈরি করার জন্য ব্যবহার করে। অধিকাংশ তাপ ছেড়ে দেয় প্রকৃতিতে। আবার যদি প্রচ্ছদন প্রক্রিয়ায় এই তাপগুলো বের করার কোনো প্রক্রিয়া না থাকতো তাহলে অবশ্যই গাছ মরে যেত এবং তাপে মরে যেত, যে কারণে প্রচ্ছদন প্রক্রিয়ায় গাছ বেঁচে থাকে। 5 নম্বর আরেকটা পয়েন্ট আমরা বলতে পারি, সেটা হচ্ছে প্রচ্ছদনের ফলে উদ্ভিদ দেহের বিভিন্ন অংশে খাদ্যের পরিবহন ঠিক থাকে। তার মানে প্রচ্ছদন প্রক্রিয়ার মাধ্যমে খাদ্য পরিবহন এই প্রক্রিয়াটাও ঠিকঠাক মতো চলে। এভাবে আমরা প্রচ্ছদন প্রক্রিয়ার বিভিন্ন উপকারের কথা বা যে গুরুত্ব আছে সে গুরুত্বগুলো আমরা এভাবে বলতে পারি। প্রথমে পানি শোষণ প্রক্রিয়াকে ত্বরান্বিত করে, ম্যাগনেসিয়াম পরিবহনে হেল্প করে, পানির প্রয়োজন মেটায়। সালোক সংশ্লেষণ প্রক্রিয়া যে পানির প্রয়োজন হয়, উদ্ভিদ দেহের তাপ নির্গমন করে এবং সারা দেহে খাদ্য পরিবহন করে। তো আজকের এই প্রশ্নের উত্তর তোমাদের অবশ্যই কাজে লাগবে। পরবর্তী ভিডিওতে আমরা আরো একটা সিকিউ নিয়ে এভাবে বিস্তারিত আলোচনা করব। সে পর্যন্ত সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।